হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আর আজ থেকে আমি 5 নম্বর অধ্যায় তোমাদের শুরু করছি। 5 নম্বর অধ্যায়ের একটা তোমাদের প্রশ্ন লিস্ট অর্থাৎ সাজেশান দিয়েছিলাম। সেখানে একটা প্রশ্ন ছিল মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা আজকের ক্লাসে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই প্রশ্নটা যখন তোমরা লিখবে তাহলে প্রথমে তোমাদের কি করতে হবে, একটা ভূমিকা লিখতে হবে। সেখানে তোমরা লিখবে যে বৈজ্ঞানিক সমাজবাদের জনক কার্ল মার্ক্স এবং তার বন্ধু এঙ্গেলসের সহযোগিতায় লেখা ম্যানিফেস্টো অব দি কমিউনিস্ট পার্টি গ্রন্থে মার্ক্স রাষ্ট্রের প্রকৃতি তারপরে উৎপত্তি ব্যাখ্যা করেছেন। কি রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি ব্যাখ্যা করেছেন। এবারে মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব, এটা আমি কয়েকটা পয়েন্টে আলোচনা করেছি। প্রথমে বলা হচ্ছে যে হঠাৎ করে রাষ্ট্রের উৎপত্তি হয়নি, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট লিখবে রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার। 3 নম্বর পয়েন্ট বিভিন্ন সমাজ ব্যবস্থায় রাষ্ট্র, এবং সবশেষে হচ্ছে শেষ পয়েন্ট রাষ্ট্রের অবলুপ্তি। তারপর সমালোচনা, তারপরে উপসংহার। এবারে রাষ্ট্রতত্ত্বের প্রথম যে পয়েন্টটা তোমাদের বললাম, হঠাৎ করে রাষ্ট্রের উৎপত্তি হয়নি, এই পয়েন্টটা তোমরা প্রথমে বুঝে নাও। যে কার্ল মার্ক্স মনে করেন রাষ্ট্র হলো বল প্রয়োগের ওপর প্রতিষ্ঠিত একটি কৃত্রিম প্রতিষ্ঠান। রাষ্ট্র হলো বল প্রয়োগের ওপর প্রতিষ্ঠিত একটা কৃত্রিম প্রতিষ্ঠান। আদিম সাম্যবাদী সমাজে রাষ্ট্র ছিল না। পরবর্তীকালে জনসংখ্যা বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের যোগান হ্রাস পাওয়ায় মানুষে মানুষে শ্রেণীদ্বন্দ্ব সৃষ্টি হলে শোষণ ও বল প্রয়োগের প্রয়োজন হয়, যার ফলে সমাজে এক বিশেষ শক্তি হিসাবে মানুষই রাষ্ট্র নামক প্রতিষ্ঠান তৈরি করে। বিশেষ শক্তি হিসাবে কি মানুষই রাষ্ট্র নামক প্রতিষ্ঠান তৈরি করে। তাহলে এই কনসেপ্ট যেটা, এটা ছোট করে তোমাদের যদি বোঝাতে চাই, তোমরা এইভাবে বুঝবে যে একটা ধরো তোমাদের ধরো একটা বাড়িতেই ধরো একটা আম গাছ আছে, ঠিক আছে, একটা আম গাছ আছে, তোমরা পরিবারের 5 জন সদস্য, ঠিক আছে। আম গাছটা ছোট, ধরো 10টা বছরে আম হয়েছে, ঠিক আছে। তোমরা পরিবারে 5 জন সদস্য, তাহলে তোমরা 2টো করে পাবে। এবারে ধরো 10 বছর পরে বা 50 বছর পরে সেই তোমাদের পরিবারের সদস্য সংখ্যা কত হয়ে যাচ্ছে, 50 হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, তখনও আম কি হচ্ছে, 10টাই হচ্ছে। তাহলে কি হবে, কাড়াকাড়ি শুরু হয়ে যাবে যে কে পাবে, ঠিক আছে, কে খাবে, এই নিয়ে একটা কাড়াকাড়ি হবে। এই নিয়ে যখন কাড়াকাড়ি হবে তখন একটা কি হবে, একটা প্রশাসনিক ব্যবস্থা বসাতে হবে। অর্থাৎ ধরো পুকুর আছে, একটা পুকুর আছে, তোমরা 4 ঘর আছো পরিবারের মধ্যে, এ দেখো না, এ 1 বছর পায় পুকুরটা, ও 1 বছর পায়, সে 1 বছর পায়। এইভাবে রাষ্ট্রটাও ঠিক এইভাবে, যখন আদিম সাম্যবাদী সমাজ ছিল তখন মার্ক্স বলছে রাষ্ট্রের দরকার ছিল না। কিন্তু যখন মানুষের সংখ্যা বেড়ে গেল তখন সম্পদের সংখ্যা কি হচ্ছে, কমে আসছে। সেই সম্পদের সংখ্যা কমে আসতে মানুষে কি হচ্ছে, ঝামেলা হচ্ছে। তখন এই ঝামেলা মেটানোর জন্য রাষ্ট্রের উৎপত্তি হচ্ছে, ঠিক আছে। এইটা ছিল প্রথম পয়েন্ট। তারপরে দ্বিতীয় যে পয়েন্ট মার্ক্স বলেছেন যে রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার। মার্ক্সের মতে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। এই যন্ত্র প্রয়োগ করে এক শ্রেণী অন্য শ্রেণীকে শোষণ করে, বিশেষ করে সবলরা দুর্বলদের শোষণ করে। এটা ছিল 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্ট তোমরা যেটা লিখতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে বিভিন্ন সমাজ ব্যবস্থায় রাষ্ট্র। মার্ক্স বলেছেন রাষ্ট্র তো একদিনে আসেনি, হঠাৎ করে রাষ্ট্রের উৎপত্তি হয়নি। রাষ্ট্রের উৎপত্তি যেমন ধীরে ধীরে হয়েছে, বিভিন্ন সমাজ ব্যবস্থায় রাষ্ট্র বিভিন্ন রকম ভূমিকাও পালন করছে, সেইটা বলছে। দেখো, মার্ক্স ও এঙ্গেলস বিভিন্ন সমাজ ব্যবস্থায় রাষ্ট্রের প্রকৃতি ও ভূমিকাকে 5টি পর্যায়ের মাধ্যমে বিশ্লেষণ করেছেন। 5টা পর্যায়ে বিশ্লেষণ করেছে। 1 হচ্ছে আদিম সাম্যবাদী সমাজ, 2 হচ্ছে দাস সমাজ, 3 হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজ, 4 হচ্ছে ধনতান্ত্রিক সমাজ, আর 5 হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ। এবারে এখানে কি হচ্ছে যে আদিম সাম্যবাদী সমাজে শ্রেণী শোষণ না থাকায় রাষ্ট্রের উৎপত্তি ঘটেনি। মার্ক্স কি বলছে, আদিম সাম্যবাদী সমাজে শ্রেণী শোষণ না থাকায় রাষ্ট্রের উৎপত্তি ঘটেনি। পরবর্তীকালে দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ এবং ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে ব্যবহার করে মালিক শ্রেণী
শ্রমিক শ্রেণীকে শোষণ করতে থাকে। তাহলে তিনটে সমাজ ব্যবস্থায় সামন্ততান্ত্রিক, বলছে দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ আর ধনতান্ত্রিক সমাজ, এই তিনটে সমাজে কি হচ্ছে, যে এই তিনটে সমাজ ব্যবস্থায় কি হচ্ছে, রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র হিসেবে ব্যবহার করে মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীকে শোষণ করতে থাকে। এর ফলে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় শ্রেণী শোষণের অবসান ঘটার ফলে রাষ্ট্রের অস্তিত্ব অবলুপ্ত হয়ে যাবে। তাহলে মার্কস বলছে একদম যে আদিম সাম্যবাদী সমাজে যেমন রাষ্ট্র ছিল না, একদম শেষ পর্যায়ে সমাজতান্ত্রিক সমাজেও কিন্তু রাষ্ট্র থাকবে না। মাঝখানে তিনটে পর্যায়ে রাষ্ট্র থাকবে, সেখানে ধনী মানে যারা বড় লোক আছে তারা গরিব লোকেদের শোষণ করার জন্য রাষ্ট্রযন্ত্রটাকে ব্যবহার করবে। এবং শেষে পরের পয়েন্ট যেটা আলোচনা করা হচ্ছে এখানে, রাষ্ট্রের অবলুপ্তি বলে একটা পয়েন্ট করবে। সেখানে তোমরা লিখবে, ঠিক আছে, সমাজতান্ত্রিক সমাজে শোষণের অবসান ঘটলে রাষ্ট্রের প্রয়োজন ফুরিয়ে যাবে, ফলে শ্রেণীহীন শোষণহীন সাম্যবাদী সমাজ গড়ে উঠবে। এই সাম্যবাদী সমাজের মূল নীতি হবে প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী ভোগ করবে। তাহলে এই সমাজটার নীতি কি হবে, প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী ভোগ করবে। তাহলে মার্কস শেষে কি বলছে, যখন শোষণ অত্যাচার থাকবে না, ঠিক আছে, তখন রাষ্ট্রেরও আর প্রয়োজন পড়বে না, রাষ্ট্র নিজে থেকেই বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, এবার সমালোচনার প্রথম পয়েন্ট তোমরা লিখবে যে মার্কস বলেছেন রাষ্ট্র একটি শোষণের যন্ত্র ছাড়া আর কিছু নয়, কিন্তু বর্তমানে রাষ্ট্র মানুষের কল্যাণ কাজে অংশ নিচ্ছে বলে রাষ্ট্রকে বলা হয় কল্যাণকর রাষ্ট্র। পরের পয়েন্ট দ্বিতীয়ত, মার্কস তার রাষ্ট্রতত্ত্বে বিপ্লবের অনিবার্যতার কথা বলেছেন, আর এই বিপ্লব হবে শিল্পপ্রধান দেশে, কিন্তু বাস্তবে তা হয়নি। 3 নম্বর সমালোচনা লিখবে, মার্কস বলেছেন বিপ্লবের পর শোষণের অবসান ঘটবে, আর শোষণ না থাকলে রাষ্ট্রের প্রয়োজন ফুরিয়ে যাবে, রাষ্ট্রের অবলুপ্তি ঘটবে, কিন্তু বাস্তবে তা হয়নি। আর শেষে তোমরা লিখবে উপসংহার। সেখানে কি লিখবে, উপরিক্ত আলোচনার সত্ত্বেও বলা যায় যে রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি বিষয়ক মতবাদগুলির মধ্যে শুধুমাত্র মার্ক্সবাদী বিজ্ঞান নির্ভর। তাই বলা যেতে পারে রাষ্ট্র সম্পর্কে মার্ক্সীয় ধারণা যেমন সত্য ছিল, সত্য আছে, তেমনি ভবিষ্যতেও থাকবে। এই ছিল আজকের ক্লাস, অর্থাৎ এই মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব। এখানে তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে।